প্রেস মিট আয়োজন করা হয়েছিল। এই প্রেস মিট পুরুলিয়া শহরে অবস্থিত একটি অফিসে আয়োজন করা হয়। এই প্রেস মিটে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো, রাজ্যের কালচারাল সেল এর কনভেনার এবং বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ, জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো, কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাসদা সহ অন্যান্যরা। এরপর বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে রুদ্রনীল ঘোষকে স্বাগত জানান। এই প্রেস মিট আয়োজন করা হয় পুরুলিয়া শহরে অবস্থিত বিজেপি কার্যালয়ে সকাল 11:30টার সময়। এরপর উনি মানবাজার বিধানসভায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চার্জশিট প্রকাশিত করেন এবং প্রেস মিডিয়ার সামনে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন। এ বিষয়ে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ কি ঠিক জানালেন একটু শুনে নেব। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের কালচারাল সেলের কনভেনার এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, যার অনেক চলচ্চিত্র আমাদের মনোরঞ্জন করেছে, সেই রুদ্রনীলদাকে আমরা আমাদের এই সাংবাদিক সম্মেলনে পেয়েছি। আমরা রুদ্রনীলদাকে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাই এবং তাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জেলার সভাপতি মাননীয় শঙ্কর মাহাতো মহাশয়। রুদ্রনীলদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তিনি তার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে এই পুরুলিয়ার জন্য অনেক সময় নিয়েছেন। অনেক মা বোনেরা, আদিবাসী জনজাতি মানুষেরা রয়েছেন বহু সংখ্যায়, তাদের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী ধামসামাদল নিয়ে নৃত্য করেন। কিন্তু আসলে আমি যখন আগে ঘুরেও গেছিলাম যে তাদের গ্রামে জল নেই, মানুষ পাথরের ভেতর থেকে জল নিয়ে যাচ্ছে, তাই তো? আমরা গেছিলাম প্রোগ্রামটা গুরুলবিন্দা গ্রামে, আমি ভিডিও ছেড়েছি। তিনি তাদের সঙ্গে যে নাচটা নাচেন, আসলে এটা বোধহয় মৃত্যু নাচ, মানে এই চরম দুর্ভাগ্য। তিনি যেগুলোকে দিয়ে আলোকিত হন, যেগুলোকে দিয়ে তিনি নিজের শৈল্পিক গুণ ছড়ান, যে মাটিটা এতটা সম্পদশালী, তার সঙ্গে যুদ্ধ ঘোষণার কারণটা কি? আমার মনে হয় যে আদিবাসী সমাজ তো জানতে চাইবে, পুরুলিয়ার মানুষ তো জানতে চাইবে স্পষ্ট করে যে 5 বছর ধরে এই ধরনের কোন যে সম্পদ রয়েছে সেই ল্যান্ড দেওয়া হচ্ছে না। এয়ারপোর্টের জন্য যেখান থেকে উড়ান প্রকল্পে 1,500 টাকায় এয়ারপোর্ট তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে মানুষ যাতায়াত করতে পারবে বিমানের সাহায্যে যে কোনো জায়গায়, যেখানে শিল্প তৈরি হওয়ার আর একটা আবহাওয়া। কারণ আধুনিকতা যত বেশি তৈরি হবে, যোগাযোগ, সড়ক ব্যবস্থা, পরিবেশ যত বেশি তৈরি হবে, তত বেশি তো বাড়ে। তো কার্যত রাজ্য সরকার একদম স্পষ্টভাবে যুদ্ধ ঘোষণা করেছে। রাজ্য সরকারের দেওয়ার দরকার, সেগুলো মুখে মিথ্যে প্রচার করেছে। তার অ্যাকচুয়ালি অবস্থা কি রয়েছে আমরা বিধানসভা ভিত্তিক তার একটা চার্জশিট পেশ করছি মানুষের কাছে। দলমত নির্বিশেষে মানুষ দেখুন, জানুন যে কোন ধ্বংসাবশেষে নিয়ে চলে যেতে চেয়েছে এরা পশ্চিমবঙ্গের সম্প্রতি রাজ্যকে, বিশেষ করে এদিকে পুরুলিয়া এবং পুরুলিয়ায় বেশ কয়েকটি বিধানসভা। তো আমরা আপনাদের সঙ্গে কথা বলবো একদম সেই স্পষ্ট জায়গাটা, যেখানে আপনারা নিজেরা দেখলে হয়তো শঙ্কিত হবেন। যা রাজ্য সরকার বানিয়েও দেয়নি, করেও দিচ্ছে না, অথচ আমরা লাগাতার ট্যাক্স দিয়ে যাচ্ছি এবং মানুষ অসুবিধায় পড়ে রয়েছে। পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা কার্যত তৈরি হয়েছে যেন মানুষ যদি কোনো
তার নাগরিক সুবিধা পায়, যেটা তার অধিকার, সেটাকে দেখে যেন মনে হচ্ছে মানুষ বাড়তি পেয়ে গেছে। কারণ অপ্রাপ্তিটাই, না দেওয়াটাই, মানুষের সম্পদ লুট করাটাই এই রাজ্য সরকারের একটা নেশা। শাসক দলকে দিয়ে যা করে, তৃণমূলকে দিয়ে, এবং না পাওয়াটাই মানুষের একটা যেন দৈনন্দিন প্রাপ্তি হয়ে গেছে। এবং যখন সে নিজেরটা সামান্য পায়, তার মনে হয় যে পশ্চিমবঙ্গে নাগরিক অধিকার আমি এতটা পাওয়ার যোগ্য, তাহলে কি বাড়তি দেওয়া হবে? এখান থেকে মানুষকে বেরিয়ে আসবার রাস্তা মানুষই নিজেই খুঁজে নিয়েছেন, আমরা চোখে আঙুলতেই দেখি। তো এরপর আমরা যাব মানবাজারে। জায়গাটা কি, কোন জায়গাটা না, যে তিনি বলেছিলেন যে ভারতীয়তে সংখ্যা লঘু এখানে কেটে ভাসিয়ে দেবো, সেটা আমরা কেউই ভুলিনি। এবং একটা কথা বলা যে মন্দির, মসজিদ, গির্জা যে কোনো মানুষ নির্মাণ করবেন, আনন্দের কথা, যারা ধর্মাচরণ করবেন নিজস্বতা নিয়ে। কিন্তু ভারতবর্ষ আক্রমণকারী কোনো লুটেরা তার নামে মসজিদ নির্মাণ, ইসলাম ধর্মের কোনো গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্ব তাদের নামে নয়, তা একটা অন্য ভাবনার ইঙ্গিত দেয়। তো তাই পরিষ্কার প্রচুর মানুষ দুঃখ পেয়েছেন এখানে। এবং এই ভিত্তির প্রস্তর স্থাপন হওয়ার জন্য আপনারা খেয়াল করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার বহুদিনের ঘনিষ্ঠ হুমায়ুনকে সাহায্য করেছেন, যাতে নির্বিঘ্নে এটি ঘটাতে পারে। তো তাই হুমায়ুন কবির কোন দল করবেন নাকি কোন দল করবেন, সেটা একদম আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবির আভ্যন্তরীণ ব্যাপার বলে বাইরে থেকে শুনতে পাচ্ছি। বাংলাদেশের নববর্ষে ঘটনা চলেছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এই বিষয়টি একটু বলবেন? দেখুন, এটা একটা মানসিকতা। যদি খুব ভালো করে আমরা দেখি, গত পরশু দিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে যদি আপনারা দেখেন যে আমাদেরই বন্ধু গায়িকা লগ্নজিতা মেহবুব মল্লিক স্টেজে উঠতে মারতে গিয়েছিল। তিনি দেবী চৌধুরানীর সিনেমার জাগো মা গানটি গেয়েছিলেন বলে, এবং স্টেজে মারবার সময় বলেছিলেন এই ভদ্রলোক যে মাগো অনেক হয়েছে, এবার একটু সেকুলার গা। তুই তোকারি করা একজন প্রতিভাবান পরিচিত গুণী শিল্পীকে এবং একজন নারীকে, এবং যদি তৎক্ষণাৎ লোকজন স্টেজেও উঠে না পড়তেন তাহলে তাকে লিটারেরি স্টেজের উপরেই মারা হতো। বিষয়টা শুধুমাত্র এখানে শিল্পীর গানের স্বাধীনতা নিয়ে কি গাইবেন, কি অপছন্দ বলে যারা বলবার চেষ্টা করছেন, তারা আসলে বিষয়টাকে গুলোবার চেষ্টা করছেন। এটা সেই মানসিকতা যে মানসিকতা বন্দে মাতারাম গান গাইগার বিরুদ্ধাচরণ করে। এটা সেই মানসিকতা যে মানসিকতারা নিরপরাধ দীপু দাসকে বাংলাদেশে জ্বালিয়ে দেয় এবং সোল্লাসে ভিডিও তোলে। এটা সেই মানসিকতা যে মানসিকতা ওয়াকফের নামে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমের পরিকল্পনায় হাইকোর্টের রিপোর্ট বলছে যে লোকাল লোকজন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে পুলিশি নিষ্ক্রিয়তায় কচুকাটা করে। তাই একটি ঘটনা আমি যা যা বলে গেলাম বিচ্ছিন্ন নয়, একটা ভাবনা থেকে তৈরি হয়েছে। এই ধরনের উগ্র ইসলামিক যে ফ্যাসিবাদী ধারণা তা সারা পৃথিবীতেই এক, তা যে কোনো মাটিতে এক, তা ওপার হোক বা এপার হোক, যতক্ষণ না পর্যন্ত ভারতবর্ষের মানুষেরা, বিশেষ করে অন্তত আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরা, তিনি ধর্ম, মত, পথ, জীবিকা ভুলে, রাজনৈতিক ঝান্ডা ভুলে যতক্ষণ না এই শক্তির বিরুদ্ধে সোচ্চারে প্রতিবাদ ঘোষণা করছেন, ততক্ষণ কিন্তু এরা দমবান নয়। আপনাদের খেয়াল রাখতে হবে যে লগ্নজিতা যখন থানায় এফআইআর করতে গিয়েছিল, সেটাকে এফআইআর হিসেবে গ্রহণ করা হয়নি, কারণ সেই থানার যিনি ওসি তার নাম 15 বছর ধরে থাকা ওসি, আগে ঠিক শুনছেন, শাহজাহান হক। ওই এক শাহজাহান
যে জেলের ভেতরে থেকেও সাক্ষী টাক্ষী মেরে দিচ্ছে লরি চাপা দিয়ে, যা সবাই জানছেন বলছেন। আর এক শাহজাহান, এই ধরনের মানসিকতাকে পুষে রেখে দেওয়া হয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমি মনে করি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি না পবিত্র ঈদের নামাজের মঞ্চে গিয়ে হিন্দু ধর্ম গন্দা ধর্ম এই কথা বলতেন একজন হিন্দু বা সনাতনী হয়ে, যদি না তিনি বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে অসম্মান করতেন, যদি না তিনি বারবার যখন এই অদ্ভুত বিচ্ছিন্নতাবাদী যে ভাবনা যা পশ্চিমবঙ্গে পুজো বন্ধ করে দেওয়ার কথা বলে, মূর্তি কেটে দেয়, গলা কেটে দেয়, সরস্বতী পুজো বন্ধ করে, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নীরবতা বা প্রচ্ছন্ন সমর্থন, এপার হোক বা ওপার হোক, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, এই ঘটনা ঘটাচ্ছে। এক ভাবনা থেকে বিষ ছড়ানো হচ্ছে। এই ভাবনার মৃত্যু হওয়া দরকার, যা মানবিকতার পক্ষে ভয়ঙ্কর। লাস্ট কোশ্চেন, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 জেলার বিএলওদের নিয়ে আজকে বৈঠকে বসছে, যে জায়গা থেকে সবচেয়ে বেশি বাদ গেছিলাম সেই এলাকার বিএলওদেরকে নিয়ে কেবল আজকে বৈঠকে বসতে চলেছে। দেখুন, দুঃখের সঙ্গে হলেও প্রবীণা রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতেই হয় যে তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশন নন। বয়সজনিত কারণে বা তৃণমূলোচিত আচরণের জন্য তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে গুলিয়ে ফেলেন যে কোনটা নবান্ন আর কোনটা বাহান্ন, মানে তৃণমূলের পার্টি অফিস। তিনি পার্টি অফিসে বসে যে আচরণ মিথ্যাচার করবার কথা সেটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে করেন, আবার ঠিক উল্টো চেয়ারে বসে একই কাজ করেন। এই চাল ডাল চাকরি জমি ভোট সবকিছু লুটের পর সারা পৃথিবী তৃণমূলের সৌজন্যে দেখলো মেসি চুরি, এটাও চুরি করা যায়। এবং এও দেখল যে একজন ক্যাবিনেট মন্ত্রী মুদিখানা দোকানের তেজপাতার বিলের মতো ক্যাশমে মতো পদত্যাগপত্র দিয়ে নিজেকে ক্রিয়ামন্ত্রী বলেছেন, আরো বানান ভুল করেছেন। শুধু তাই নয়, সারা পশ্চিমবঙ্গবাসীকে দুর্নীতি, যে 300 কোটি টাকার চরম দুর্নীতি হয়েছে ওই দিন, সেইখান থেকে চোখ সরাবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠিয়ে বলে দেওয়া হলো পদত্যাগ করেছেন। যেখানে আমার দেশের নিয়ম হচ্ছে শপথ বাক্য পাঠ করান সম্মানীয় রাজ্যপাল, পদত্যাগপত্র কোনো ক্যাবিনেট মিনিস্টারকে পাঠাতে গেলে তার অফিসিয়াল প্যাডে সেখানে পাঠাতে হবে। তো একটা দুর্নীতির চক্র চলছে। আমার মনে হয় যে সম্মানীয় মুখ্যমন্ত্রীর এলাকা, যেখান থেকে 2021-এ ভারতীয় জনতা পার্টি আমায় প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল ভবানীপুর কেন্দ্র, সেখানে আমি 28,000 ভোটে হেরে যাই। লুটপাট রাহাজানি, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা বুথের কার্যকর্তা তাদের মেরে বা বাড়িতে ফোন করে থ্রেট দিয়ে তুলে দেওয়ার কথা নয় বা বললাম, সেখানে 28,000 ভোটে আমি হারি। কিন্তু এখন যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে, চাল থেকে কাপড় বাঁচা, যাকে এসআইআর বলে, আমার দেশের সংবিধানে 324 নম্বর ধারা অনুযায়ী, সেখানে প্রায় 44,000 নাম বাদ। অর্থাৎ এই 44,000 এই ভুয়োরাই আমায় 28,000 ভোটে হারাতে সাহায্য করেছে। যদি ফলাফল আলোচনা করা যায় তো তাহলে দেখা যাবে যে ভারতীয় জনতা পার্টি ভবানীপুর থেকে প্রায় 14,000 ভোটে অলরেডি 2021-এ জিতে গেছে। এই ভুয়োরা ভোট দিয়েছেন বলে আমরা হেরেছি, শুধুমাত্র ভবানীপুর নয়। কারণ ভুয়োদের চাষ একমাত্র তৃণমূল করে, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আপনারা জানেন, ভোটার হোক। তো ফলত এরা তাদেরই সম্পদ। তাই এসআইআর আটকাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল, সংবিধানের বিরোধিতা করে। যদিও তিনি আমার হাতে একটা সংবিধান নিয়ে হাঁটেন, কেন হাঁটেন জানি না। হতে পারে বাড়িতে তাদের ওয়াকার মেশিন খারাপ, হতেই পারে। তো তিনি যে বসছেন বারবার, আবার তিনি ভয় দেখাবার চেষ্টা করবেন। কারণ প্রথম থেকেই তিনি বিরোধীদের চমকেছেন, ভয় দেখিয়েছেন, হুমকি দিয়েছেন কোনো নাম কাটা না যায়। এবং তার ফলশ্রুতিতে এই আতঙ্কিত যারা বিএলও, যারা পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করে ট্রান্সফার বা ডিমোশনের ভয়তে বা খাতায় লাল কালির জন্য, আপনারা দেখেছিলেন যে প্রায় 2200 বুথে, যেখানে প্রায় 1000 খানেক করে ভোটার থাকে,
বিগত 25 বছর ধরে কেউই মারা যায়নি অমরত্বের বুথ বলে মুখ্যমন্ত্রীর হুমকিতে তারা মিথ্যাচার করেছিল। যদিও কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের মতো কড়া বার্তা দেওয়ার পরে বিএলওরা বলে দিয়েছেন না না, একজনও মারা যায়নি এমন নয়, প্রচুর লোক মারা গেছে, তাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 2200 অমর যে বুথগুলো, যেগুলোর খবর পেয়ে সারা পৃথিবীর প্রচুর লোক, আপনারা খবরও পেয়েছেন, পশ্চিমবঙ্গে ওই বুথের বাসিন্দা হওয়ার জন্য নাগরিকত্বের অ্যাপ্লাই করেও নাকি দিয়েছিলেন, অমর হতে চাই বলে। আর তারা টিকিট কাটছেন না এবং এই বুথগুলোর সন্ধান এই বিএলওরা আর দিচ্ছেন না। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে এসেছিলেন, তাদের ভুল ভেঙে গেছে। তারপর বিএলওদেরও কোন ভুলটা বোঝাবার চেষ্টা করছেন। আমি এইটুকু বিশ্বাস করি, যারা আইন মেনে চলা বিএলও রয়েছেন, যারা পশ্চিমবঙ্গের এই সাংঘাতিক অবস্থা দেখে সচেতন হয়েছেন, তারা প্রবীণা মুখ্যমন্ত্রীর যে খামখেয়ালিপনা তাতে মত্ত হবে না।